দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। মূলত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য, শিক্ষা, অর্থনীতি নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকেও আমরা কথা বলবো যে বিষয়, সেটি হচ্ছে টেক্সট বুকে, পাঠ্য বইয়ে নানা রকমের ভুল ভ্রান্তি, বানান ভুল, তথ্যগত ভুল, সেসব ভুল নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা ভুল শুধু ভুল। শুরুতে যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে শিক্ষা বছরের পঞ্চম মাসে এসে মাধ্যমিকের 4টি শ্রেণীর 31টি বইয়ে প্রায় 150 সংশোধনী দিয়েছে এনসিটিবি। কিন্তু সব ভুলের কি সংশোধন হলো? উত্তর হচ্ছে না। 4 মাসেও অনেক ভুল এড়িয়ে গেছেন সংশোধনকারীরা। বিশেষজ্ঞরা বলছেন বই লেখার প্রক্রিয়াগত ত্রুটির কারণেই এমন ভুল থেকে বের হতে পারছে না সংশ্লিষ্টরা। অন্যদিকে এনসিটিবি বলছে চোখ এড়িয়ে যাওয়া ভুলের সংশোধনী দেওয়া হবে আবারও। মূলত এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম, আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনি শুনলেন যে আমার বিষয়টা কি, যে টেক্সট বুকে কেন ভুল হচ্ছে, ভুলের এই যে বারবার ভুলের পুনরাবৃত্তি, এবং এনসিটিভি বলছে যে তারা আবারও সংশোধনী করবে। প্রথমে কিন্তু ভুল হলো, গণমাধ্যম, পত্রপত্রিকা, টেলিভিশন নানাভাবে সেই ভুল তাদেরকে ধরিয়ে দেওয়া হলো, তারা ধরলেন এবং সংশোধনী দিলেন। সংশোধনী দেওয়ার পরও আবারও ভুল, এবং তারা বলছে আবারও তারা সংশোধনী দিবেন। বছরের 5 মাস প্রায় চললো, আবার সংশোধনী কবে দিবেন? সেই সংশোধনী আবার শিক্ষার্থীদের কাছে কবে পৌঁছাবে? ততদিনে শিক্ষার্থীরা আসলে ওই ভুলের যে চক্র থেকে বের হতে পারবে কিনা, মূলত এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। শুরুতে আপনি একটু যদি বলেন। প্রাথমিকভাবে যেটা বলার সেটি হলো যে আসলে ভুল যখন চলে যায় মাঠ পর্যায়ে, এটা কিন্তু একটা দুইটা বিষয় নয়, একটা দুইটা বিদ্যালয়ের বিষয় নয়, এখানে কিন্তু হাজার হাজার কোটি কোটি শিক্ষক এখানে জড়িত, আমাদের শিক্ষার্থীরা জড়িত, আমাদের অভিভাবকরা জড়িত। যখন একটা ভুল তথ্য পাঠ্যপুস্তকে অন্তত যায়, এনসিটিভি এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান কিন্তু শিক্ষার্থীদের কাছে, আমরা যখন শিক্ষার্থী ছিলাম, আমরা যখন কমলমতি শিশু হিসেবে বিদ্যালয়ে যেতাম, আমাদের কাছে কিন্তু এই পাঠ্যপুস্তকই একমাত্র গ্রন্থ যেখানে আমরা ধরে নিতাম এখানে কোনো ভুল বলে কিছু থাকবে না। এটা যেহেতু সরকারি বই এবং সরকারের দায়ভারটাই সেখানে কিন্তু সবচেয়ে বেশি আসে। তো মাঠ পর্যায়ে যখন এই ভুলটা একবার ছড়িয়ে যায় এবং এই ভুলটা যখন পৌঁছে যায় মানুষের কাছে, শিক্ষকের কাছে, শিক্ষার্থীর কাছে, যতবার আপনি সংশোধন করেন না কেন এবং যতই সংশোধন করেন না কেন, প্রকৃত অর্থে তার যে নেতিবাচক মেসেজ যাবার কথা, সেটা কিন্তু মাঠ পর্যায়ে অলরেডি নেতিবাচকভাবে পৌঁছে গিয়েছে। এবং এই নেতিবাচকতার কারণে যে প্রভাবটি পড়ে সেটি হলো আস্থাহীনতার একটা সংকট দেখা যায়। বিশেষ করে এই সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন যারা, এটি কিন্তু নতুন কোনো বিষয় নয় আমাদের দেশে। এটাই তো পাঠ্যপুস্তক প্রথম ছাপা হয়নি। এ পর্যন্ত 50 বছরে আমরা 50 বারও যদি ধরি, তাহলে আমরা পাঠ্যপুস্তক ছাপিয়েছি কমপক্ষে 50 বার। এখনও যে ভুলের সেই বোঝা আমাদের রয়ে যাচ্ছে, এবং এটা প্রথম থেকেই শুরু হয়েছে। এটা যে শুধু এই বছরে হচ্ছে বা এই বিষয়টা নিয়ে আমরা এবার কথা বলছি, বিষয়টি সেরকম নয়। কিন্তু সবচেয়ে বেশি দুঃখের বিষয়টি হলো যে যখন এই প্রক্রিয়াটা শুরু হয় এবং সেই প্রক্রিয়াগত জায়গাতে কেন আমরা হাত দেই না, যার কারণে যেটি হচ্ছে, যেমন গত বছরে এই একই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। ধরেন যদি মুদ্রণগত কিছু ভুল থাকে, সেই বিষয়গুলো কিছুটা মেনে নেওয়া যায়, কারণ ছাপাখানার ভুলটা কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু সেটাও কিন্তু এখন আধুনিক যে ছাপাখানার যন্ত্রগুলো এসেছে, সেটা কিন্তু সেটা কিন্তু এতটাই অত্যাধুনিক যে এগুলো সংশোধনের অত্যন্ত স্মুথ প্রক্রিয়া আছে। এবং সেটাও যদি আমরা আগের মতো করে আমরা ম্যানুয়ালি না ধরি, যে আমরা প্রুফ রিডিং করছি না, কিন্তু দেখেন কিছু ভুল আছে, একেবারে তথ্যগত ভুল, কিছু ভুল আছে যেগুলো কন্টেন্টের ভুল, এবং এই কন্টেন্টের এই মিস্টেকগুলো কিন্তু এমন মিস্টেক যে এটা একবার শিক্ষার্থীর কাছে পৌঁছে গেলে অনেক সময় শিক্ষকও যদি আবার সংশোধনী দেয়, অথবা মাও যদি বলে বা বাবাও যদি বলে যে না তোমার এটা এখানে পাঠ্যপুস্তকে ভুল আছে, প্রকৃত ঠিকটা হলো এটা, অনেক সময় কিন্তু শিক্ষার্থীরা এটা বিশ্বাস করতে চায় না। না বাবা, তুমি কি বলছো, আমার এখানে বইয়ে যেটা লেখা আছে, কেন আমি বইয়ের বাইরে, কেন আমি বইয়ের বাইরে, সেটাই বই ভুল থাকবে কেন, এটা তাদের চিন্তা। এটা হলো সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। এবং প্রতি বছর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং মুদ্রণগত যে ভুল, সেই ভুল সংশোধনের যে আধুনিক প্রক্রিয়া এখন, সেই প্রক্রিয়ার খুবই সহজলভ্য প্রক্রিয়া। এবং এটা বইটা যখন চূড়ান্ত আকারে ছাপাখানায় যায়, তার আগে কেন আমাদের লেখকের হাত হয়ে যায় না, সেটা আমার কাছে এখন পর্যন্ত বোধগম্য না। কোনো কারণে ধরেন লেখকের হাতে বা নাই গেল, আমরা কেন না একটা বিশেষজ্ঞ দল রাখছি? কারণ একটা পাঠ্যপুস্তকে কিন্তু অনেক বেশি পৃষ্ঠা নয়, কোন যে বিষয়টা যারা লিখছেন একদল লেখক, সেখানে কিন্তু বেশি মোটা বই তো না, 6, 7, 8, 9, 10 এর যে বইগুলো এত মোটা তো আর না, এবং তাহলে তথ্য তো এত বেশি না, কন্টেন্টও তো এত বেশি না। আচ্ছা, এবং সেখানে কিন্তু একদল লেখক যুক্ত থাকেন, এবং সেই একদল লেখকের যুক্ত থাকবার পাশে আপনি আশ্চর্যজনকভাবে আরও দেখবেন, এটি ট্র্যাডিশনালি সেই দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি যে সম্পাদনায় যুক্ত আছেন একই ব্যক্তি, যে ব্যক্তির নাম লেখকের মধ্যেও আছে আবার সম্পাদকের মধ্যেও আছে। তাহলে কেন আমরা এই যে লেখক
যে প্যানেলটা, সেই প্যানেলটা যখন লিখছেন তাদের কাছে আমরা কেন প্রুফ রিডিংটা দিচ্ছি না, যে আমাদের এত তারিখে বইটি ছাপা হবে, সুতরাং এই বইটি যখন প্রেসে যায় এবং এটা যখন ফরম্যাটে ফেলে দেওয়া হয় তার আগে তো প্রুফ রিডিং করবে আমাদের লেখকেরা করবে, একই সাথে যে সম্পাদনা পরিষদ থাকে, যে প্যানেল থাকে, তাদের তো প্রধান কাজটা কি? তাদের তো প্রধান কাজটাই তো এইটা। তাহলে আমাদের লেখক চোখের ভুল এড়িয়ে গেলেন, আমাদের সম্পাদনায় যারা দায়িত্বে আছেন তারা তো লিখছেন না, তারা তো দেখবেন যে অসঙ্গতিটা কোথায় কোথায় আছে। যারা লিখছেন ঠিক আছে, তাদের ভুল টুল হতে পারে, ভুল ভ্রান্তি হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু লেখকের কাছে প্রথমে যায়, এবং লেখক যদি এটা দেখে দেন, যে যেমন ধরেন অনেক কন্টেন্ট থাকতে পারে যে আমার হয়তো সেই কন্টেন্টের হয়তো বিশেষজ্ঞ জ্ঞান নাই, তাহলে তো আমি সেই কন্টেন্ট আমি লেখক কিংবা সম্পাদনা প্যানেলে কোথাও তো আমি থাকবো না, আমার তো থাকা উচিত না, আমাকে বললেও তো আমি থাকবো না, আমি তো বলবো যে না এটার জন্য আমি এক্সপার্ট না, আমি এই বিষয়ে লিখবো না, আমি যে বিষয়ে এক্সপার্ট আমি সেই বিষয়ে লিখতে চাই। জি, কিন্তু এখানে তো যারা আমাদের সংযুক্ত আছেন, তাহলে ত্রুটিটা হয় লেখক প্যানেলের মধ্যে থাকছে, না হলে সম্পাদনা প্যানেলের মধ্যে থাকছে, না হলে যারা এখন চূড়ান্তভাবে যখন ছাপাখানা এটা যাচ্ছে তার আগে কিন্তু একটা প্রুফ রিডিং বা প্রুফ রিডার থাকবার কথা। আমাদের এনসিটিভির লিস্টেড প্রুফ রিডার আছে, এবং তারাও কিন্তু মুদ্রণগত ভুলগুলো বা বানানগত ভুলগুলো দেখতে পারেন। একসাথে তথ্যগত ভুলটা কিন্তু লেখক কিংবা সম্পাদককেই দেখতে হবে, এবং তাদেরকে কিন্তু এই একটা মানে শেষে একটা প্রশ্ন আমি শুরুতেই করতে চাই, সেটি হচ্ছে যে একটা সম্মান রেখেই বলছি, যারা এই যে লেখক বা লেখকের আগে যারা কাজটা করছেন, সম্পাদনা করছেন, প্রুফ রিডিং করছেন, তাদের তো পারিশ্রমিক দেওয়া হয়, পারিশ্রমিক নিয়ে তো তারা কাজটা করছেন, তাহলে পারিশ্রমিক নেওয়ার পরও যখন এরকম একটি কাজে ভুল থাকে তার তো একটা জবাবদিহির জায়গা থাকতে হবে। এই জবাবদিহিটা সেই লেখক বা সেই সম্পাদনা পরিষদের যিনি আছেন, জবাবদিহিটা তিনি কার কাছে করবেন? মানে যার কাছে করবেন, তাহলে সেখানে হচ্ছে না কেন? কারণ এটা প্রতি বছরেই ভুল থেকে যাচ্ছে কেন? গলতটা কোন জায়গায়? বিনয়ের সাথে একটা কথা বলি, জি সম্মান রেখেই বলি, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান যে এনসিটিভি, এবং তারা যে পাঠ্যপুস্তক রচনা করেন, এবং আপনি জানেন কিনা আমি জানি, আমার বিশ্বাস আপনিও জানেন, এবং সবাই এটা জানবার কথা। এটা বিনয়ের সাথে বলছি এই কারণে যে এটা রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে অনেকেই এই দায়িত্বটা কাঁধে পেতে নেন, কিন্তু এটার যে পারিশ্রমিক বা এটার যে সম্মানী, সেটা কতটা সম্মানজনক সে বিষয়গুলো কিন্তু প্রশ্ন আছে। এবং এটার যে বাজেট বা বরাদ্দ আপনি হয়তো জানেন, এগুলো খুব বেশি উঁচু পর্যায়ের সম্মানজনক সম্মানই কিন্তু এখানে বরাদ্দ থাকে না। সেজন্য আমি প্রশ্নটা আসছে, তাহলে কি ওটা একটা কারণ যে আমি এটা অবহেলা হেলাফেলা করছি? এটা একটা প্রধান কারণ হিসেবে আমি মনে করি অন্তত। সেটার বিষয়টি হলো যে এইটা কিন্তু একটা অত্যন্ত যে পরিমাণ গুরুত্বপূর্ণ একটা জব, তার যে জব রেসপন্সিবিলিটি এবং সেই জব রেসপন্সিবিলিটির যে ইনসেন্টিভ থাকবার কথা, ধরেন যদি আমরা জাতীয় পর্যায়ে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা ভালো ভালো লেখকদেরকে এই দায়িত্বগুলো দিতাম, যে আমরা এই কন্টেন্টের উপরে এই লেখাটা লিখতে চাচ্ছি, একটা কম্পিটিটিভ ওয়েতে যদি সেটা তুলে নিয়ে আসতে পারতাম, তাহলে নিশ্চয়ই তার গুণগত মানও আরও অনেক বেশি বৃদ্ধি পেত। কিন্তু এখানে কি হয়, সম্পূর্ণ সিলেক্টিভ প্রক্রিয়ায় হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই এই দায়িত্বগুলো অনেকেই হয়তো অত্যন্ত আগ্রহের সাথে পালন করতে চান বলেও এরকম কখনো শুনিনি। এই আগ্রহগুলো এমনভাবে থাকে যে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের একটা কাজ, সুতরাং রাষ্ট্রীয় কাজ হিসেবেই কিন্তু অনেকে এই কাজটি করেন, এবং সেখানে যে সম্মানী তারা পেয়ে থাকেন সেই সম্মানী আসলে খুব বেশি উল্লেখযোগ্য সম্মানী হিসেবে উল্লেখ করা যায় না। সেটা একটা দিক, কিন্তু যতটুকুই হোক না কেন সেটা কিন্তু আমার রাষ্ট্রের পয়সা, জনগণের পয়সা। সুতরাং এই জনগণের পয়সায় যখন আমি দায়িত্বটি নিব, তখন আমাকে সেইভাবেই দায়িত্বটি পালন করা উচিত। এবং সেই দায়বদ্ধতা প্রথমত হলো যে লেখকের দায়বদ্ধতা, লেখক তো একটা স্বাধীন চেতা মানুষ, যারা একটা প্যানেলে থাকছেন তারা তো ক্রিয়েটিভ মানুষ, তারা তো সৃজনশীল মানুষ। সেই সৃজনশীল কর্মের আসলে সম্মানই খুব বেশি সম্মান দিয়েও পারা যায় না, অনেক সময় হয়তো করে ওঠা যায় না, কিন্তু যারা দায়িত্বগুলো পালন করেন সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি মনে করি যে তার নৈতিক যে দায়বদ্ধতা, এইটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই নৈতিক দায়বদ্ধতার দিক থেকে যদি তার কোনো তথ্যগত ভুল হয়ে থাকে, সেটা সংশোধনের জন্য কিন্তু আমাদের হয়তো যে প্রক্রিয়াটি এখন আছে সেখানে কিছু দুর্বলতা আছে, কিন্তু সেটাকে আরও হয়তো শক্তিশালী করা সম্ভব। যেমন ধরেন আমরা একটা ছোট্ট যেটা আমি প্রস্তাব করি, যদি এরকম যে আমাদের যদি 3টা লেয়ারে কাজটি করা হয়, ধরেন প্রতি বছর কিন্তু এই টেক্সট বুকগুলো জানুয়ারি মাসে আমরা
আমরা কিন্তু বিস্তরণ করে দিচ্ছি, ডিসিমিনেট করে দিচ্ছি, আমরা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছি। তাহলে কাজটা আমরা আগের অর্থ বছরের জুন থেকে এখানে শুরু করতে পারি না, ওই অর্থ বছরের বরাদ্দ থেকে তো কাজটি হয়। যদি জুলাই থেকে কাজটি শুরু হয় তাহলে প্রাথমিক পত্রে যদি ড্রাফট হয়, ধরেন আগস্ট মাসে গিয়ে ড্রাফট হলো, এরপর আমরা আরও 2 মাস একটা প্যানেল রাখলাম যারা আমাদের এডিটোরিয়াল প্যানেলে কাজ করছেন, তারা হয়তো সেপ্টেম্বর অক্টোবরে কাজ করলেন। আর উচ্চ পর্যায়ের একটা বিশেষজ্ঞ কমিটি আমি মনে করি রাখা উচিত, যারা সবগুলো পাঠ্যপুস্তক এবং যাদের এমন একটা সম্মেলন হবে যে সবগুলো পাঠ্যপুস্তকের যারা লেখক প্যানেলে ছিলেন, যারা সম্পাদক প্যানেলে ছিলেন এবং তারও উঁচু পর্যায়ের আরও কোনো বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ রেখে যদি আমরা আরেকটা লেয়ার তৈরি করি যে চূড়ান্ত সংশোধনী যদি আমরা নভেম্বর ডিসেম্বরের মধ্যে করে তারপরে আমরা যদি জানুয়ারিতে বইটা বিতরণ করি বা বইটা যদি আমরা বিতরণ করি, তাহলে কিন্তু এই সমস্যাটি অনেকটা কমে আসবে। দ্বিতীয় যে দুর্বলতা, সম্মানের কথা যেটা বললাম, আরেকটা হলে যে এই যে পাঠ্যপুস্তক ছাপার যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি এত তাড়াহুড়া করে হয়, যে এত অল্প সময়ের মধ্যে হয়, যে হয়তো আপনি জানেন যে এগুলো কি মানে তাড়াহুড়া করার জিনিস তো না, তাড়াহুড়া করার কথা তো না। তাহলে যে মানে প্রতি বছরই নির্দিষ্ট কোনো পরিকল্পনা কি তাহলে রাখে না যারা এই কাজগুলো? এখানে প্ল্যানিং এ কিছুটা দুর্বলতা, সহজ একটা অঙ্ক না যে আমি বইটা হচ্ছে জানুয়ারির প্রথম দিকে আমি দিব, তাহলে বইটা আমাকে কখন লিখতে হবে, বইটা কখন প্রেসে যাবে, এটা তো একটা সহজ একটা হিসাব। এই হিসাবের মধ্যেই কিছু গরমিল আছে এবং সেই গরমিল হিসাব যেটা, সেটা হলো যখন ধরেন এটার আরএফকিউটা যায়, যখন এটা টেন্ডারটা হয়, সেই সময় যে বাজার মূল্য থাকে তার 6 মাসের পর আপনি জানেন যে গত অর্থ বছরে এবং তার আগের অর্থ বছরে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। যখন এই টেন্ডার ছাপা হয়েছে তখন তার যে দরপত্রের মূল্য থাকে, 6 মাস পরে আমাদের যে কোনো কারণে হোক, ইনফ্লেশন হোক, আমাদের অনেক দ্রব্যমূল্যর বৃদ্ধির কারণে হোক, সেখানে কিন্তু আমাদের যারা এটা ছাপার দায়িত্ব পেয়েছেন সেই সমস্ত সংগঠন এবং সেই সমস্ত ব্যক্তিবর্গ প্রথমে কিন্তু রাজি হন নাই। ওই যে মূল্য, যে ধরেন 6 মাস আগে প্রজ্ঞাপনটি ইয়েটা জারি হয়েছে আপনার টেন্ডারটি, কিন্তু 6 মাস পরে যখন কাগজের দাম, কালের দাম, শ্রমের দাম, সবকিছুর দাম বেড়েছে। এই জায়গাগুলোতে সরকারি যে প্রক্রিয়ার যে ব্যুরোক্র্যাটিক কমপ্লেক্সিটি, আমলাতান্ত্রিক যে জটিলতা, হুট করে যে সেটি আবার তারা বাড়িয়ে দিবে সেটা কিন্তু তারা বাড়াতে পারে না এবং তাদের যেটার মধ্যে সীমাবদ্ধতা থাকে, তারা এই বিষয়টি আবার সে উঁচু পর্যায় পর্যন্ত যেতে হয় এবং সেখান থেকে আবার ওই লাল ফিতার দৌরাত্ম্য হয়ে ঘুরে এসে এই সিদ্ধান্ত আসতে আসতে ততদিনে কিন্তু আমাদের সময় প্রায় শেষ হয়ে যায়। এবং প্রতিবারই এই একই ঘটনাটি ঘটছে, কারণ আপনি দেখেন যে এবারও তো তাই হয়েছে, একই রকম ঘটনা হয়েছে, যদিও অতটা আলোচনায় আসে নাই, কিন্তু 6 মাসে কি দ্রব্যমূল্যের অনেক পার্থক্য হয় না? এবং সেটা কিন্তু এই ক্ষেত্রে হয়েছে, কাগজের দামের ক্ষেত্রে বলেন, কালির দামের ক্ষেত্রে বলেন, যার ফলে ওই যে মানহীন কাগজের বই আমরা কিন্তু সমালোচনা আসছে, আলোচনা আসছে, যে কাগজ দেওয়ার কথা ছিল সে কাগজ আমরা পাই না। এবং বইয়ের যে লাইট থাকে, চোখের যে একটা সুবিধাজনক একটা ব্যাপার থাকে পড়ার মতো, সেই জায়গাতেও গড়মিল ছিল। ইভেন এগুলোর কোয়ালিটি এবং কালির কোয়ালিটি, কাগজের কোয়ালিটি এত রকম ফের যে এর তো কোনো শেষ নাই। এবং এগুলো কিন্তু অনেক ক্যাটাগরির কাগজ আছে, অনেক কোয়ালিটির কালি আছে, যেগুলো নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। সেটা তো ধরেন একটা হলো টেক্সট পাঠ্যপুস্তকের কাগজ কালির যে কোয়ালিটি, সেটা একটা। আরেকটা হলো তথ্যগত ভুল যেটা হয় এবং যেটা সেটি হলো আমাদের কন্টেন্ট যেটা ডিমান্ড করে, এবং কন্টেন্টের চেয়ে অনেক সময় দেখা যাচ্ছে উল্টা হয়েছে, এ পাশে ছবি দিয়েছে একটা কিন্তু লিখেছে আরেকটা। এটাও এই ভুলগুলো আছে এবং যেটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে। ধরেন আমাদের যে জেন্ডার ইস্যু নিয়ে ইনক্লুসিভনেস করবার জন্য আমরা যে সমস্ত ছবি ব্যবহার করেছি, যার নামটা আমরা ব্যবহার করেছি সে কিন্তু সে না, অন্য কিছু। সেটার জন্য আলাদা কমিটি হয়েছে, সেটা কাজ করছে। তারপর আবার হয়তো শরীফাকে নিয়ে আলোচনার প্রেক্ষাপট যখন হচ্ছে তখনও কাজ করছে, কিন্তু সেইগুলো নিয়ে তো অনেক আগেই আলোচনা এসছে এবং সেগুলো নিয়ে অনেক আগে একটা কমিটি করা হয়েছে, যদিও সে কমিটির কোনো ফলাফল আমরা দেখিনি এখন পর্যন্ত। এবং সে কমিটি আসলে কি সংশোধন করছে এটা কিন্তু জনগণ জানেন কিনা আমি জানি না, বা আপনারা জানেন কিনা আমি জানি না, কারণ আমরা যখন এটা নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু একটা কমিটি হয়েছিল, সে কমিটি পর্যন্তই থাকে, তারপরে আর সেই আলোচনা কি হয় না হয় সেগুলোর পরে জানা যায় না। এখন পর্যন্ত সাধারণ জনগণের কাছে কিন্তু প্রচুর কমিটি হয়, অনেক কমিটি হয়, তদন্ত কমিটি হয়, জানি না শেষ পর্যন্ত এই কমিটিগুলোর সিদ্ধান্ত আসলে আলোর মুখ দেখে কিনা, এবং হয়তো সংশোধনী হয় কিছু একটা, সেটা একটা প্রশ্নের বিষয়। কিন্তু যখন এই আলোচনাটা হয়েছে তখন কেন আমাদের এই ভুলগুলো চোখে ধরা পড়ে নাই? তখনও তো আমাদের সুযোগ ছিল। ধরেন বছরের প্রথম দিকে যদি এই ভুলগুলো আমাদের চোখে ধরা পড়ে, তাহলে শিক্ষার্থীর কাছে তো অন্তত ওই ভুলটা যায় না, শিক্ষকের কাছে তো। আমি আপনার কাছে আসবো, আমরা একটু যেতে চাই অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান, যিনি এনসিটিভির একজন পাঠ্যক্রম একজন সদস্য। তার কাছে আমাদের একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে কেন বইয়ের এমন ভুল এড়িয়ে গেছে সংশোধনকারীরা, প্রশ্ন ছিল তার কাছে। সে বিষয়ে আমরা একটু তার বক্তব্য শুনতে চাই, যে তিনি আসলে আমাদের কাছে এখন টেলিভিশনের কাছে কি বলেছেন।
আমাদের একদিকে দশম শ্রেণীর লেখকের লেখার কাজগুলো চলছে, অন্যদিকে আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। শুধু তাও না, এটার পাশাপাশি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়তই বিভিন্ন সংস্থার বিভিন্ন কার্যক্রমে সাপোর্ট দিতে হচ্ছে। কারণ হচ্ছে এই নতুন কারিকুলামের অবজেক্টিভটার কারণে আমাদেরকে প্রতিনিয়তই মাওসির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হচ্ছে, এবং ওই যে টিচার ট্রেনিং, ফিল্ড লেভেলে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষকদের ম্যানুয়াল, বিভিন্ন প্রশিক্ষণের ম্যানুয়াল তৈরি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং ফলে এখানটায় যে একেবারে নিবিড়ভাবে কাজ করবার যে সুযোগ, সেই সুযোগটা আসলে তাদের নাই, এবং সেই জন্যে হয়তো চোখ এড়িয়ে যাওয়ার সুযোগটা ছিল। আমরা সংশোধনী সব সময়ের জন্য দিতে তৈরি আছি, মানে যখনই যেটা দরকার হবে। অধ্যাপক মশিউজ্জামান বক্তব্য আমরা শুনছিলাম, তার বক্তব্য নিয়ে যে একটু কথা বলতে চাই এই পার্টে। তিনি যেটা বললেন যে অনেক গুরুত্বপূর্ণ কাজ তাদের রয়েছে, সেই কাজগুলো তারা করেন, তো ওই কাজগুলো করার ফলে এদিকে খুব একটি সময় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সময় থাকে না। মানে একটা প্রশ্ন হচ্ছে যে মানে আপনার ক্লাস 6, 7, 8, 9, 10 যে শিক্ষার্থীরা রয়েছে, কোমলমতি শিক্ষার্থীরা, তাদের দিকে সময় দেওয়ার মতো সময় বলছে যে তাদের নেই। এইটা কোনো যৌক্তিক কোনো উত্তর হলো কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, যদি আপনি মন্তব্য করেন। আমি আসলে কি বলবো এটা নিয়ে, আমি শ্রদ্ধার সাথে বলি, আসলে আমাদের এখন ওনার বক্তব্য থেকে যে জিনিসটা ফুটে ওঠে সেটি হলো যে আমাদের শিক্ষা ক্ষেত্রের যে বেহাল অবস্থা। যদি আপনি শিক্ষকের কথা বলেন, একজন শিক্ষকের যে পরিমাণ লোড, ওভারলোডেড, এবং আমরা আরও নতুন শিক্ষাক্রমের মাধ্যমে যে অ্যাক্টিভিটি ভিত্তিক যে কাজগুলো দিচ্ছি, এবং শিক্ষক শিক্ষার্থীর অনুপাত, একই সাথে তার প্রতিদিন যদি সে 8টা ক্লাস নিতে হয়, 6টা ক্লাস নিতে হয়, এটা আমরা শিক্ষকের মুখ থেকে শুনেছি। কিন্তু যারা আমরা উঁচু পর্যায়ে দায়িত্ব পালন করি তাদের কাছ থেকে আসলে আমরা এইটা আশা করতে পারি না। কারণ হলো পাঠ্যপুস্তক রচনার জন্য একটা টিম আলাদাভাবে থাকবার কথা, এবং এখানে কিন্তু এনসিটিভির একটা উইং আছে যারা এই দায়িত্বটি পালন করেন। এখন ওনার বক্তব্যের ভিতর থেকে যেটা এসছেন যে আমরা দশম শ্রেণীর বই লিখছি, আমরা মাউসির অনেক কাজে যাচ্ছি, তাহলে এতটা ওভারলোডেড হলে সেইটার জন্য কি কোনো স্পেসিফিক বা স্পেশাল কোনো টাস্ক ফোর্সের ব্যবস্থা করা যায় না? যে আমরা টেক্সট বুকটা যারা লিখবে তারা শুধুমাত্র একেবারে এক্সক্লুসিভলি তারা টেক্সট বুকের দিকেই কনসেন্ট্রেশন দিবে, একই টিমকে সকল জায়গায় সব জানতা শমশেরের মতো হলে এই ধরনের যে হটস্পট সিচুয়েশন হয়, এটা তো ওনার বক্তব্যেই কিন্তু সেটা ফুটে উঠছে। কিন্তু এমন যদি হতো যে একজন ব্যক্তির অধীনে একটা উইং থাকবে যারা পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পালন করবে, একটা উইং থাকছে যারা লেখক যারা লিখছেন তাদেরগুলো দেখবেন, আর একটা টিম থাকবে যারা বা একজন হয়তো দায়িত্বপ্রাপ্ত লোক থাকবে, যেহেতু এই কাজটি যখন করবার জন্য এই মেগা প্ল্যানিংটা যখন করা হয়েছে তখনই তো এই সুযোগটি আমাদের ছিল যে আমাদের নতুন শিক্ষাক্রম আসছে, সুতরাং আমাদের নতুন টেক্সট বুক আসবে, সুতরাং আমাদের নতুন টেক্সট বুকের মধ্যে আবার এটা হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে, ক্লাস 6-এ হয়েছে, প্রথম শ্রেণীতে হয়েছে, তারপরে আবার দ্বিতীয় শ্রেণী, সপ্তম শ্রেণী, তাহলে দশম শ্রেণী যে আসবে এটা কি আমি প্ল্যানিংয়ের সময় দেখতে পাচ্ছি না যে আমার অমক বছরের অমক মাসে দশম শ্রেণীর টেক্সট বইও লিখতে হবে এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর টেক্সট বইও আমাদের পাবলিশ করতে হবে। এই বিষয়টি তার মানে বোঝা যায় ওনার বক্তব্য শুনে যে এটা আসলে আমাদের যারা দায়িত্ব পালন করছেন তাদের প্ল্যানিংয়ের মধ্যে অনেক দুর্বলতা, এবং এই প্ল্যানিংয়ের মধ্যে অনেকেই অনেকভাবে ওভারলোডেড। যার আমরা একটা বিরতিতে যাব, তার আগে একটা প্রশ্ন রেখে যে দেখেন আমরা আজকে সংশোধনী করার পরও ভুল রয়ে গেছে। আমি শুরুতে আপনাকে বললাম যে 31টি বই প্রায় 150 সংশোধনী দেয়া হয়েছে, 150 সংশোধনী 31টা বইয়ে সংশোধনী দেওয়ার পরও ভুল, তারপরও কিছু কিছু ভুল রয়ে গেছে। তাহলে প্রথম তো ভুল হলোই, এরপরে ভুল ফাইন্ড আউট করা হলো, খুঁজে বের করা হলো, তারপর সংশোধনী দেওয়া হলো, সেই সংশোধনীর পরে এসে দেখা গেল যে আরও ভুল রয়ে গেল। মানে বিষয়টা কেমন হলো? তাহলে আমি এরপরে কি উনি বলছেন যে এরপরে আবারও সংশোধনী দেওয়া হবে, কথা হচ্ছে যে এখন হচ্ছে 5 মাস চলছে, আবার সংশোধনী, ওই যে আপনি যেটা বলে লাল ফিতার যে কারিকুলাম যে রয়েছে সেই সংশোধনীগুলো আবার পাশ হয়ে আসবে, আবার সংশোধনী দিবে, আবার সেই সংশোধনী বই শিক্ষকদের যেভাবে সেই তথ্যগুলো ওয়েবসাইট হোক যেভাবে পৌঁছে দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। বছরের কিন্তু মোটামুটি 5 মাস শেষ হয়ে গেছে। বিরতির পরে এসে আরও আলোচনা করব। দর্শক, এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন, কোথাও যাবেন না।
দর্শক বৃত্তিপর আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম ভুল শুধু ভুল, সেসব বিষয়ে আমরা কথা বলছিলাম। স্টুডিওতে আমার সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, IER, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনি বিরতির আগে আপনাকে আমি বলেছিলাম যে আমরা তো শুরুর ভুল নিয়ে কথা বলছি, কিন্তু ভুলেরও ভুল। আপনার সংশোধনী দেওয়া হলো প্রায় 150 মতো সংশোধনী 31টি বইয়ে, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর বইয়ে। এই 150 সংশোধনী দেওয়ার পরও দেখা গেলো যে ভুল রয়ে গেছে। এখন আবারও সংশোধনী দেওয়া হবে, যেটা বললাম যে 5 মাস চলছে, এরপরে সংশোধনী কবে দিবে? সেই সংশোধন হয়ে আবার যেটা শিক্ষকদের কাছে যাবে, তারা শিক্ষার্থীদের বোঝাবে। তো পানি তো অনেক দূর গড়িয়ে যাচ্ছে, এই সংশোধন করতে করতে তো সময় শেষ হয়ে যাচ্ছে। যদি কিছু বলেন। এটা আসলে দুঃখজনক, একেবারেই দুঃখজনক। এই কারণে যে আমরা যদি তাড়াহুড়ার কথা বলি, আমরা যদি বলি যে আমরা অতিরিক্ত দায়িত্বের ভারে ভারাক্রান্ত, সে কারণে নজর দেওয়া হয় নাই। যখনই সংশোধনের বিষয়টি আসছে, তখনই স্পেসিফিকলি যে কথাটি বললাম, ধরেন আপনার লেখক প্যানেল এবং সম্পাদক প্যানেলকে যদি কাজে লাগানো যায় যে আপনার এখানে কী 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 ভুল আছে আপনি দেখে দেন, এবং এটা খুব যে কঠিন কোনো কাজ যেটা মাঠ পর্যায়ে যাবে, এবং সেটা যাওয়ার আগে আমরা আবার চেক না করে আমরা বললাম আরও ভুল আছে, সেই ভুলগুলো আমরা আবার সংশোধন করব। এতে যেটি হয়, যেটা আপনাকে বললাম, এটি সবচেয়ে যেটা ক্ষতি হয় সেটি হলো যে রাষ্ট্রের এই সমস্ত প্রতিষ্ঠানের প্রতি একটা অনাস্থা তৈরি হয় সাধারণ মানুষের, বিশেষ করে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট থাকেন তারা। এই এবং একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একবার আস্থা হারিয়ে ফেললে এমনিতেই কিন্তু আমাদের অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আমাদের আস্থাটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে সাধারণ মানুষের, এবং গেছে ইতিমধ্যে। আর এই এনসিটিভির অনেক বড় দায়িত্ব পালন করেন। এনসিটিভি বিশেষ করে এই যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য যে পরিমাণ কর্মযজ্ঞতার হাতে নিয়েছেন, সেই ধরনের জনবলও তাদের হাতে নিয়েই আমি মনে করি এই কর্মযজ্ঞে নামা প্রয়োজন ছিল। এবং তাহলে এই যে ভুলের যে আমরা একবার ভুলের সংশোধনী দিয়ে আবারও আমাদের ভুল রয়ে যাচ্ছে, তাহলে আমাদের মাঠ পর্যায়ে মেসেজটা কি যাচ্ছে? এবং আমাদের মেসেজটা যাবে যে যেটা ভুল সংশোধন করেছে হয়নি, আরও ভুল রয়েছে। তার মানে এটা তো ভুলটা তখন এখানে প্রভাবিত করবে আমাদের সঠিকটার উপরে। এবং সাধারণ যার পাঠক, শিক্ষার্থী বা শিক্ষক, তাদের সবাই কিন্তু ওই পাঠকের কিন্তু এটা অনাস্থা তৈরি হবে যে এই বইয়ের মধ্যে তাহলে এইটা কি ভুল, এইটাও কি ভুল রয়ে গেল। অর্থাৎ তার এই যে অবিশ্বস্ততা এবং তার এই যে সঠিকটা নিয়েও তার একটা সন্দেহ যে এটা ভুল আছে কিনা, সঠিকের মধ্যেও সে তখন ভুল, এইটা সবচেয়ে বড় ক্ষতিকর এবং ক্ষতির কারণ হবে। কনফিউজড থাকবে সে, কনফিউজড থাকবে। এবং এটি অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষকেরাও কিন্তু জানেন যে কোনটি সঠিক। সেই শিক্ষকের হাতেও যদি অনেক ক্ষেত্রে অনেক কিছু ছেড়ে দেওয়া যায়, যেমন ধরেন বানানের ভুলের যে বিষয়গুলো, এটা আমাদের বাংলা একাডেমি বানানের নীতি বা নিয়ম নীতির কিন্তু সকল শিক্ষকেরাই জানেন যে আমাদের যদি বছরের শুরু থেকে এই ধরনের একটা নির্দেশনা থাকে যে পাঠ্যপুস্তকের মধ্যে যদি কোনো বাংলা একাডেমির বানানের বিরুদ্ধে কোনো বানান থাকে, সেগুলো কিন্তু শিক্ষক পর্যায়ে আপনারা সংশোধন করে নিতে পারবেন। আমাদের মাঠ পর্যায়ে এমন অনেক শিক্ষক আছেন যারা কিন্তু এই সমস্ত বিষয়ে অনেক দক্ষ, এবং শ্রেণী শিক্ষক হিসেবে তারা কিন্তু অনেক বিশেষজ্ঞ পর্যায়ে পড়ে, কিন্তু তারাও কিন্তু এই কথাটি প্রথমে বলতে সাহস পান না। কারণ কি হলো, যতক্ষণ পর্যন্ত আপনি প্রজ্ঞাপন না দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত নির্দেশনা না দিচ্ছেন, এটা তো ভুল তো স্বীকার করা যাচ্ছে না, স্বীকার করতে পারছে না, কিন্তু শিশুদের মধ্যে কিন্তু ভুলটা প্রবেশ করছে। এটি একটি দারুণ বিষয়। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যোগ দিবেন একজন স্কুল শিক্ষক, ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিবেন মোহাম্মদ গোলাম হক, সিনিয়র শিক্ষক। উনি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের একজন শিক্ষক। আমরা তার সাথে একটু কথা বলতে চাই, যেহেতু তিনি সরাসরি শিক্ষার্থীদের পড়ান। যারা ভুল করছেন, যারা ভুল করছেন তাদের তো দায় একটা আছে, কিন্তু আসলে সরাসরি শিক্ষার্থীদের যিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। যে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন গোলাম মোহাম্মদ স্যার, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি 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 শুনতে পাচ্ছি স্যার। আপনাকে আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে ভুল শুধু ভুল। বিষয়টা হচ্ছে যে টেক্সট বইয়ে যে ভুলগুলো রয়ে যায় সেটা সংশোধনী দেওয়া হয়েছে, সংশোধনী দেওয়ার পরও আরও ভুল রয়েছে, এবং কর্তৃপক্ষ বলছে যে এই আবারও সংশোধনী দেওয়া হবে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এতদিন পরে সংশোধনী দেওয়ার যে বিষয়টা, সেটি শিক্ষকদের জানানো, এবং শিক্ষকদের জানানোর পরও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বইয়ে নিজ নিজ বইয়ে সেটি সংযোজিত করার বিষয়ে আপনাদেরকে তো অবহিত করার কথা, আপনাদের তো জানানোর কথা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা শিক্ষা অধিদপ্তর রয়েছেন কর্তৃপক্ষ। তো সেই রকম নির্দেশনা কি আপনারা পেয়েছেন কিনা? যদি পেয়ে থাকেন তাহলে কিভাবে ব্যবস্থা নিচ্ছেন, আর যদি পেয়ে না থাকেন তাহলেও কি করছেন?
জি, ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই মাওসি কর্তৃক এই ধরনের আমরা চিঠি পেয়েছি এবং সংশোধনীটি পেয়েছি এবং আমাদের প্রধান শিক্ষকের মাধ্যমে আমরা সেটি নোটিশ করেছি এবং আমাদের গ্রুপেও আমরা সেটি দিয়ে দিয়েছি এবং ক্লাসরুমে অলরেডি আমাদের সেই সংশোধনী চলে গিয়েছে শিক্ষার্থীদের কাছে এবং আমি অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলতে পারবো না, তবে বেশ কিছু প্রতিষ্ঠানের কথা আমি জানি তারা ইতিমধ্যেই সেই সংশোধনী শিক্ষার্থীদের কাছে তারা অলরেডি দিয়ে দিয়েছে। আমরা জি জি বলুন। আর এর বাইরে যে বিষয়টি হচ্ছে যে আমরা যে সংশোধনীগুলো পেয়েছি সেই সংশোধনীগুলো আমরা পেয়েছি গত 8 তারিখে, কিন্তু যেহেতু পার্টিসিপেটরি মেথড আমরা এই সংশোধনীগুলো নিয়ে কিন্তু আমরা যখন ক্লাসে যাই, বাচ্চারা যখন গ্রুপ ওয়ার্ক করে, পেয়ার ওয়ার্ক করে অথবা তারা হাতে কলমে কাজটা করে, তখন এই প্রবলেমগুলো বের হয়ে যায় এবং এই প্রবলেমগুলো এর আগে যখন আমরা ক্লাস নেওয়ার আগে যখন নিজেরা স্টাডি করি তখনও বের হয়। ফলে এই প্রবলেমগুলো আমরা কিন্তু নিজেরা ফাইন্ড আউট করে ইতিমধ্যেই পড়াচ্ছি, ক্লাসে কিন্তু পড়াচ্ছি, এটি কিন্তু আমরা ভুল পড়াচ্ছি না। তো কাজেই শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে না। তবে আমরা যদি এর আগেই অর্থাৎ শুরু থেকে যদি একটা শুদ্ধ বই বাচ্চাদের কাছে থাকতো নিশ্চয়ই সেটি ভালো হতো। তবে আমরা মনে করি যে এই সময়ে যে সংশোধনীটি দেওয়া হয়েছে এটি শিক্ষার্থীদের বেশ উপকার হবে। আর যেটুক সিলেবাস আমরা ইতিমধ্যে পড়িয়েছি এই পড়ানো সিলেবাসের মধ্যে খুব বেশি ভুল ছিল না, এটি আমরা এই ইয়ার থেকে দেখেছি, নোটিশ থেকে দেখেছি, বা নিজেরা পড়িয়ে যে নতুন নতুন প্রবলেমগুলো আমাদের কাছে ধরা পড়েছে সেটির ভিত্তিতে আমি এই কথাটুকু বলতে পারি। আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা যখন ভুল নিয়ে আপনাদের প্রশ্ন করে যে স্যার এটি তো ভুল মনে হচ্ছে, তখন আপনারা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের তখন বুঝটা কিভাবে দেন যে না এটা আসলে ভুল বা এটা ভুল না বা এটা ছাপার ভুল? নিশ্চয়ই উত্তর আপনাদেরকেই দিতে হয়, কারণ যে বা যারা ভুলটা করে তারা তো সরাসরি শিক্ষার্থীদের ওইভাবে পড়ায় না। শিক্ষক হিসেবে আপনাকেই সরাসরি শিক্ষার্থীদের প্রশ্নে নানা রকম প্রশ্নের জবাব আপনাকে দিতে হয়, উত্তর দিতে হয়। সেই জায়গাগুলোতে আপনারা কোনো সমস্যা বা বিব্রত হন কিনা শিক্ষার্থীরা যখন পাঠ্য বইয়ের ভুল নিয়ে প্রশ্ন করে? জি জি, এই সময়ে তো কিছু বিষয় থাকেই, যদিও আমরা অধিকাংশ প্রশ্নোত্তর ভুলের উত্তরগুলো আমরা আগেই সংশোধন করে দিয়ে থাকি, তো তারপরেও কিছু থেকে যায়। হঠাৎ কোনো শিক্ষার্থী ক্লাসে দাঁড়িয়ে বলে যে এই প্রশ্নটা তো এই লাইনটাতে স্যার এটা সঠিক মনে করতেছি না, বা এই অক্ষরটা বা এই গণিতের এই প্রশ্নের এই জায়গাটা উত্তরটা মিলছে না, এরকম ধরনের বিষয়গুলো তারা বলে। তখন তো একটু বিব্রত হওয়ার মতো বিষয় থাকেই। তবে আমরা সেটি বাচ্চাদের বলি যে এটি প্রথম এডিশন, নিশ্চয়ই আগামী বছরই এগুলো ভুলগুলো কারেকশন হয়ে যাবে, আর আমরা তোমাদের নিশ্চয়ই এটি করিয়ে দিব, যেখানে কারেকশনগুলো আছে আমরা কারেকশন করিয়ে দেবো। আমরা যথারীতি তাৎক্ষণিকভাবে সেই কারেকশনগুলো আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করি এবং শিক্ষার্থীরা সেটি পেয়ে যায়। কাজে এই ক্ষেত্রে শিক্ষার্থীরা বঞ্চিত হয় না। তবে যেটি বলবো যে আমাদের জি আমি একটু বলতে চাই সেটি হলো যে এই যে কারেকশন বা এই যে ভুল, এটি কিন্তু আমার 21 বছর শিক্ষকতা জীবনে বলি, আমি ছাত্র জীবনেও দেখেছি আমাদের সেই গণিতের বইয়ে প্রচুর ভুল আমরা সেই সময় পেয়েছি। এর পরবর্তীতে আবার দেখা গেল যে আমি গত 21 বছর 2012 সময় যে নতুন 10-12 দিকে যে নতুন কারিকুলাম আসলো সৃজনশীল মেথড, সেইখানেও কিন্তু অনেক ভুলভ্রান্তি ছিল। তো ভুলভ্রান্তি এটা থাকে, কিন্তু তারপর বছর যখন যায় নতুন এডিশন যখন আসে, সংশোধনী আসে, সেটি আর থাকে না। যেমন আমরা দেখি গত বছর 2023-এর যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে ভুলগুলো ছিল এটা কিন্তু এবার 98% মোটামুটি সংশোধন হয়ে গিয়েছে। তো আমরা আশা করি যে এবার অষ্টম এবং নবম শ্রেণীর সংশোধনটাও এবার যতটুকু আছে সেটা আমরা যদি করে ফেলতে পারি, আগামী বছর আমরা একটি শুদ্ধ বই পাবো বলে আশা করি। স্যার আপনার কাছে আমার শেষ একটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু আপনি শিক্ষক, শিক্ষার্থীদের পড়ান, একসময় আমরা শিক্ষার্থী ছিলাম, শিক্ষকরা যেটা যেভাবে বলেছে আমরা ঠিক সেভাবেই সেটা মেনে নিয়েছি। এখন অনেক শিক্ষার্থী আছে, কনফিউশন থাকে, সন্দেহ থাকে যে আচ্ছা এটা কি ঠিক হচ্ছে কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, বিভিন্ন জায়গায় তারা তখন সার্চ করে, একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে কিনা এই যে পাঠ্যপুস্তকে ভুল থাকার কারণে। এটা একটু বলবেন, সেই সাথে এও বলবেন যে এই ভুল থেকে বেরিয়ে আসার পরামর্শ কি? আপনারা তো শিক্ষক, এটা নিয়ে আপনারা ফেস করেন, মানে এখান থেকে বেরিয়ে আসার যদি কোনো পরামর্শ থাকে আপনারা যে কিভাবে ভুল থেকে সংশোধনী, সেই সংশোধনীর উপর আবার সংশোধনীর কথা বলা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি স্যার?
জি, ধন্যবাদ। আমার মনে হয় যে ভুল থেকে বের হয়ে আসার একটা উপায় হতে পারে, শিক্ষক, আমরা যারা মাধ্যমিক পর্যায়ে শিক্ষক আছি, যখন বইটি লেখা হয় এবং যখন কম্পোজ হওয়ার পরে সেই বইটি যারা লিখেন তারা তো নিশ্চয়ই, যারা প্রুফ রিডার তারা প্রুফ দেখেন, কিন্তু এর বাইরেও একটা প্যানেল থাকা উচিত শিক্ষকদের। মাধ্যমিক পর্যায়ে যারা আমরা পাঠদান করে থাকি, এরকম একটা প্যানেল যদি এই বইগুলো কারেকশন করে দেখে দিতে পারে পূর্বেই, আমার মনে হয় যে এই সংশোধনীগুলো মানে হয়ে যাবে এবং শুদ্ধ বইটাই আমরা পেতে পারি। এটা একটা জায়গা। আর এর বাইরে আমার মনে হয় যে আমাদের যে শিক্ষার্থীরা যারা আছে, শিক্ষার্থীরা তো প্রতিনিয়তই তারা যেহেতু প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করি। তা আশা করি যে এবার যেহেতু এই লেখাগুলো আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, আমি যেটা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যম, আগে কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকার কারণে ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখানোর মতো কোনো জায়গা ছিল না। এখন এমন একটা বিষয় হয়েছে, একটা বই আসার সঙ্গে সঙ্গে ছাত্র, শিক্ষক, অভিভাবক যে যেভাবে পারছে এটা কিন্তু মিডিয়াতে নিয়ে আসছে। ফলে কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। ফলে আমরা অল্প ভুল হলেও এটা বড় আকারে এটি দৃশ্যমান হচ্ছে। আমি আশা করব যে আমাদের এনসিটিভি খুবই দায়িত্বশীলতার সাথে কাজগুলো করছে। ভবিষ্যতে এই জায়গাগুলো আরও সতর্কতার সাথে কাজগুলো করবেন এবং আমরা যথাযথভাবে শুদ্ধ বই নিয়ে, আমরা পাঠ্যপুস্তক নিয়ে আমরা ক্লাসে ফিরতে পারবো। জি, মোহাম্মদ গোলাম হক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্যার, আপনি শুনলেন যে প্রশ্নটা আমি তাকে করেছিলাম স্যারকে, আপনার কাছে সেম প্রশ্ন, যে এই যে ভুলভাল বা সংশোধনী, তার উপর আবার সংশোধনী, সব মিলিয়ে মানে একটা আস্থার সংকট তৈরি হয় কিনা শিক্ষার্থীদের মধ্যে। তারা অনেক সময় মনে করে যে আচ্ছা, এটা ওই যেটা বললাম যে সঠিকটাও ভুল মনে হয়, তখন তারা একটু ইউটিউবে সার্চ করে যে দেখি ওখানে কি লেকচারটা আছে এই বিষয়ে, স্যার কি, অন্য স্যার কি বলে, বা একটু সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য যে সমস্ত সাইটগুলো তারা সেখানে ঢোকার চেষ্টা করে, গুগলে যায়। কিন্তু আমার আপনার অভিজ্ঞতা বা আপনার অভিজ্ঞতা কি আমি জানি না, আমার অভিজ্ঞতা হচ্ছে আমরা তো আমাদের সময় যখন আমরা ক্লাস 6, 7, 8, 9-এ পড়েছি, গুগল বা এরকম ইউটিউব আমাদের সময় তেমন ছিলও না, আমরা ঢুকেও নেই কখনো। স্যার যেটা বলেছে সেটাই আমরা সেই বেদবাক্য হিসেবে নিয়ে নিয়েছি। তো এখন ওই জায়গায় সব কিছু মিলে যা দেখি, এখন যে নতুন জেনারেশন, যে আস্থার জায়গাটা একটু নড়বড় হয়ে গেল কিনা, বিরতির পরে সেই প্রশ্নের উত্তর আপনার কাছে আমি জানতে চাবো। দর্শক, এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠান, বা কথা বলছিলাম ভুল শুধু ভুল নিয়ে। টেক্সট বুকে যে সমস্ত অনিয়ম রয়েছে বা তথ্যগত বাক্যগত যে সমস্ত ভুল রয়েছে সেসব নিয়ে আমরা কথা বলছি, এবং সংশোধনী যেটা হয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আমাদের স্টুডিওতে আমাদের সাথে যোগ দিচ্ছেন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, IER, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনি স্যার, বিরতির আগে যেটা জানতে চেয়েছিলাম যে আস্থাহীনতার জায়গা, ওই জায়গাটা শিক্ষক শিক্ষার্থী, এই পাঠ্যপুস্তকে ভুলের কারণে এই দুই পক্ষের মাঝখানে কোনো আস্থার সংকট তৈরি হচ্ছে কিনা। এখন একটা আশার কথা হলো, জি, আমাদের সময় এবং এখনকার মধ্যে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা কিন্তু একটা আশার একটা সঞ্চার করে। সেটা কীরকম? এখন কিন্তু শিক্ষার্থীদের লার্নিং চ্যানেলটা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নেই, শুধুমাত্র শ্রেণী কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই লার্নিং চ্যানেলগুলোর কিন্তু এখন ব্যাপক পরিবর্তন হয়েছে। ফলে তাদের কিন্তু নানা রকমের সোর্স আছে, এবং সেই সোর্সগুলো থেকে তারা কিন্তু সঠিক তথ্যটা বা ইনফরমেশানটা পেতে পারে বা পাচ্ছে, যে কারণে এখন অতটা হতাশ হওয়ার কোনো কারণ থাকে না। কিন্তু যে পাঠ্যপুস্তকের যে বানান বা স্পেলিং যে মিস্টেক বা মুদ্রণগত যে ভুলটা থাকে, সেটা আবার এই অন্যান্য চ্যানেলগুলো দিয়েও কিন্তু এইগুলো কিন্তু পূরণ হয় না। আবার তথ্যগত যে ভুলটা থাকে, সেই তথ্যগত ভুলগুলো কিন্তু তারা হয়তো অন্যান্য চ্যানেলের মাধ্যমে এটা সংশোধন করবার সুযোগ পেতে পারে। কিন্তু বিষয় যেটা হয় সেটি হলো, প্রতি বছরই একই আলোচনা হচ্ছে, একই একদল মানুষ এইটা দায়িত্ব পালন করছে এবং একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। সেই প্রতিষ্ঠানের প্রতি হয়তো আমাদের কোমলমতি শিশুরা তো এত
উঁচু পর্যায়ে কারা দায়িত্ব পালন করছেন, কর্তৃপক্ষ তারা সে খোঁজ রাখে না, খোঁজ রাখার কথাও না, তারা বুঝবেও না, জানবেও না, রাখার কথা না, কিন্তু তাদের কাছে শুধু শিক্ষক, ক্লাসের শ্রেণী শিক্ষককেই তারা চেনে, এবং একই সাথে পাঠ্যপুস্তক। সুতরাং পাঠ্যপুস্তক তাদের কাছে কিন্তু এখনো অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কিন্তু এখন এই পাঠ্যপুস্তকের মধ্যে ভুল থাকলে তাদের কাছে এই পাঠ্যপুস্তক একটু আস্থা হারাবে, এটাই স্বাভাবিক। তারা তো আর ওই লেখককে, সম্পাদককে এবং এটার এনসিটিভি কর্তৃপক্ষ কারা এই কাজগুলো কাজ করছেন, এত বিষয়ে এই চ্যানেলগুলোতে তারা বুঝবে না। কিন্তু তাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো যে তারা সঠিকটা শিখছে কিনা। আমি ইদানিং দেখছি যে কোনো একটা বিষয় যদি আমি ধরেন আমার ছেলের কথাই বলি বা তার সহপাঠীদের সাথে কথা বলি যখন স্কুলে যাই, যে তারা যে বিষয়টি নিয়ে শ্রেণী শিক্ষক পড়াচ্ছে, তারা আমি জিজ্ঞাসা করলাম যে আজকে কী পড়ালো, এটা কি, কোথায় কী সমস্যা আছে, চলো আমরা একটা আলোচনা করি। তো কোথাও যখন সে বুঝতে পারছে না, তা আমাকেও দ্বারা আমি দেখাচ্ছি, তো সে তখন ইউটিউবে ঢুকে যাচ্ছে, ওই টপিক দিয়ে সার্চ দিচ্ছে, সে অনেক লেকচার সেখানে ভিডিওগ্রাফির মাধ্যমে অনেক লেকচার সে পাচ্ছে, হাতে কলমে অনেক কিছু পাচ্ছে, সে বিকল্প জায়গায় দেখি চলে যাওয়ার চেষ্টা করছে। এখানে শিক্ষকদের কিন্তু একটা আপনার আমার সময় আমি জানি না, আমার সময় তো আমি বিকল্প যাওয়ার সুযোগ ছিলই না, আমাদের দেশে সুযোগগুলো ছিল না, কিন্তু এখন কিন্তু শিক্ষকদেরও এই ধরনের বিকল্প সুযোগে যাওয়ার সুযোগ আছে, বিকল্প উপায়। যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই, পাঠ্যপুস্তকে অনেক জায়গায় দেখবেন পাঠ্যপুস্তক যারা রচনা করছেন তারা কিন্তু একটা প্যানেল লেখক আর বা সম্পাদক আরেকটা, কিন্তু একই সাথে আর একটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস কিন্তু শিক্ষকদের জন্য আছে, সেটা হলো টিচার্স গাইড। দেখবেন যে এই টিচার্স গাইডগুলো কিন্তু আরেকটু দক্ষ পর্যায়ের মানুষজন লেখে, যারা প্যাডাগজিক এবং কন্টেন্ট নলেজ যাদের আছে, যেটাকে আমরা প্যাডাগজিক কন্টেন্ট নলেজ PCK বলে থাকি। এবং এই টিচার্স গাইডের মধ্যে আবার অনেক কিছুই কিন্তু সংশোধিত রূপ পাওয়া যায়। হয়তো পাঠ্যপুস্তকের মধ্যে কোনো তথ্যগত ভুল আছে, কিন্তু টিচার্স গাইডের মধ্যে সেই তথ্যগত ভুল নাও থাকতে পারে, যে কারণে আমাদের শিক্ষকদের কিন্তু আমাদের সেকেন্ড একটা সোর্স সেখানে তাদের হাতে আছে, টিচার্স গাইড কিন্তু তারা ব্যবহার করতে পারেন, যেখানে বিস্তারিত বর্ণনা করা হয় এবং প্রত্যেকটা সেশন প্রত্যেকটা কন্টেন্টের উপরে সারা বছরে তারা কীভাবে পড়াবেন এবং সারা বছরে ওই কন্টেন্টকে ভিত্তি করে তাদের লেসন প্ল্যানগুলো তৈরি করে দেওয়া থাকে। ফলে সেখানে এই দুটো জিনিস যখন একসাথে হয়, টিচার্স গাইড এবং পাঠ্যপুস্তক, এই দুটো যখন একসাথে হয়ে শিক্ষকের কাছে আসে, শিক্ষক কিন্তু সেখানে একটা সুযোগ পাচ্ছেন যে হ্যাঁ এটা বোধহয় পাঠ্যপুস্তকে ভুল আছে, এটা প্রাথমিকভাবে অনেক ভুল সংশোধন হবার সুযোগ আমাদের এই নতুন শিক্ষাক্রমে অন্তত রয়েছে। এবং এটা এই টিচার্স গাইডটা যদি তারা ব্যবহার করে থাকেন, এই টিচার্স গাইডের মধ্যে কিন্তু দেখবেন এই বিষয়টি নিয়ে এতটা আলোচনা হয়েছে, যার জন্য কমিটি হয়েছে, সেখানে কিন্তু পাঠ্যপুস্তক শরীফ এবং শরীফার যে গল্প, পাঠ্যপুস্তক এবং টিচার্স গাইডের মধ্যে কিন্তু ব্যাপক ফারাক, এবং টিচার্স গাইডের মধ্যে কিন্তু সেটা মোর রিলায়েবল এবং মোর রাইট ইনফরমেশন ছিল, যেটা আমাদের টেক্সট বুকে মধ্যে হয়তো ছিল না। এবং এটা শিক্ষকদের কাছে কিন্তু খুব যে ভুল তথ্য গেছে সেটা কিন্তু না, সেই সুযোগটি আমাদের আছে। এবং আমি মনে করি যে শিক্ষকদের উচিত টিচার্স গাইড ফলো করা, এবং টিচার্স গাইড যদি তারা ফলো করেন, তাহলে যদি আমাদের কন্টেন্টের মধ্যে কোনো ভুল থেকেও থাকে, তাহলে সেটা কিন্তু সংশোধনের একটা দ্বিতীয় উপায়। তৃতীয় উপায় হলো এই যে চ্যানেলগুলো আমাদের শিক্ষার্থীরা ব্যবহার করছেন, আপনি যেটা বলছেন ওপেন সোর্স, আমাদের ইন্টারনেট বা আমাদের আদার যে সোর্সগুলো, সেটা কিন্তু আমাদের শিক্ষকদের কাছেও এটা সহজলভ্য এবং শিক্ষকরা কিন্তু সেটা ব্যবহার করছেন এবং করতে পারেন। সুতরাং সেই সোর্স থেকেও কিন্তু তারা একটা জাস্টিফাই করতে পারেন, কারণ এত বড় একটা কর্মযজ্ঞ করবার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমরা যদি এনসিটিভিকেই দায়ী করি, সেটিও কতটা যৌক্তিক এবং সেটা কতটা সায়েন্টিফিক, সেখানে কিন্তু আমার কোশ্চেন আছে। কারণ হলো এত বড় কর্মযজ্ঞের মধ্যে আমরা সবাই দায়িত্বশীলতার ভূমিকা পালন না করলে, আপনি জানেন যে 2-1টা বইয়ের ব্যাপার না, এবং এটা বই আমাদেরকে ছাপাতে হয়, যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড। আমি অন্তত আমার জানা নাই যে বাংলাদেশের মতো এত বড় ব্যাপক এরকম নাই। এটা নিঃসন্দেহে সরকার দারুণ একটা উদ্যোগ যে প্রতি বছর বিনামূল্যে এত কোটি কোটি টাকার বই তারা বিনামূল্যে দিচ্ছে। এত বই যখন ছাপাখানায় যায় এবং সেটা যখন ফাইনালি একটা প্রোডাক্ট হিসাবে আসে, সেখানে ভুল একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং কিছু সীমাবদ্ধতা থাকাও সেখানে স্বাভাবিক প্রক্রিয়া। সে কারণে যদি আমরা এই দায়িত্বটি ডিসিমিনেট করি, একেবারে সবসময় সেন্ট্রালি না রেখে, যেমন যে কথাটি গোলাম মাহমুদ স্যার যেটা বললেন, চমৎকার করে বলেছেন, যেটা আমিও ফোকাস করি সবসময়, আমাদের এই সমস্ত কার্যক্রমের সঙ্গে যারা মাঠ পর্যায়ের বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ, যারা দক্ষতার সাথে কাজ করছেন, তাদেরকে এখানে ইনভলভ করবার, বিশেষ করে বইটা চূড়ান্তভাবে যখন প্লেট হিসেবে যাবে আমাদের ছাপাখানায়, তার আগে আমরা যদি 10 জন
শিক্ষককে, বাংলাদেশে এত নামকরা শিক্ষক আছেন, এত দক্ষ শিক্ষক আছেন, যাদের নজরে খুব সহজে এটা আসবে। একই সাথে যদি আপনার এনসিটিভির লিস্টেড যারা আমাদের প্রুফ রিডার আছেন, যারা বাংলা একাডেমির, এবং আপনি জানেন যে বাংলা একাডেমির বানান রীতিটাও কিন্তু এখন অনেকের কাছেই, আমাদের মতো মানুষের কাছে অন্তত, এটা কিন্তু অনেকটাই অপরিষ্কার, এবং আমরা দীর্ঘই ছাড়া কখনো আমরা পক্ষী লেখা যায় এটা আমরা বিশ্বাস করতাম না, কিন্তু এখন রসিকার হলেও হয়, আমরা প্রত্যেকটা রসিকার দীর্ঘ অনেক কথা আছে, ঈদ বানান রসই দিয়ে তারা লিখেছেন, অনেক বানান আমরা যেভাবে পরিবর্তনও শিখেছি, হ্যাঁ, এবং সেই পরিবর্তনের সাথে যারা পরিচিত, হ্যাঁ, অন্তত তাদেরকে নিয়ে, এবং ওই তাদেরকে নিয়ে একটা ছোট্ট প্যানেল যদি থাকে, বিশেষ করে সেটা আশা করি হবে, আশা করি সেটা হওয়া উচিত। বিরতির পরে এসে সে বিষয়ে নিয়ে একটু কথা বলবো। দর্শকের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়োজনে আপনার সঙ্গে অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম ভুল শুধু ভুল নিয়ে। অধ্যাপক ডক্টর আব্দুল সালাম আমাদের সাথে রয়েছেন। মানে সংশোধনী ভুল বা বাক্যগত ভুল, নানা রকম ভুল নিয়ে আমরা কথা বললাম। শিক্ষক ছিলেন, আপনি ছিলেন। যদি একটু ভিন্ন প্রসঙ্গে আমি যেতে চাই, সেটি হচ্ছে যে ধরেন আমি যখন যে আমার সময় ছেলেবেলায় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, আমার এখনও মনে আছে যে কবিতা, যে গল্প যেটা আমি পড়েছি, সেটা অন্তত টানা 10-15 বছর ধরে একই রকম ছিল, বই খুব চেঞ্জ হয় নাই। হ্যাঁ, আমার যারা ছোট ক্লাস বা আমার বড় ক্লাস, তারাও একই গল্প, একই কথা তারা পড়েছে। এখন যেটা হচ্ছে যে প্রতি বছরই চেঞ্জ হচ্ছে, প্রতি বছরই শিক্ষণ পদ্ধতি আসছে, লিখন পদ্ধতি আসছে, এর আগে সৃজনশীলতা ছিল, নানা রকম পদ্ধতি আসছে। ফলে সেই গল্প, সেই কবিতা, সেগুলোর জায়গায় নতুন নতুন অনেক কিছু আসছে। এখন শিক্ষার্থীরা প্রতি বছরই এই নতুন নতুন কিছু পাচ্ছে। এটা কি শিক্ষার্থীদের জন্য আসলে ওনারা হোঁচট খাচ্ছে কিনা, না এটা ভালো, খুবই ভালো পদ্ধতি, নাকি এটা মোটামুটি? মানে আপনার যেহেতু শিক্ষাবিদ, শিক্ষা নিয়ে কাজ করেন, এই জায়গাগুলো নিয়ে অনেক কথা আছে, আলোচনা সমালোচনা আছে, যে বারবার কেন এত পরিবর্তন কেন আসবে, একটা জায়গায় আমরা ফিক্সড হচ্ছে না কেন, সেই জায়গায় যদি সেটি আসলে জাতিগতভাবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। কারণ পাঠ্যপুস্তক কিন্তু একটা রাষ্ট্রীয় সম্পদ, এবং পাঠ্যপুস্তকে কিন্তু একটা রাষ্ট্রের যে দর্শন, সেই দর্শনটি কিন্তু প্রকাশিত হয় পাঠ্যপুস্তকের মাধ্যমে। এবং শিক্ষার যে দর্শন, আমাদের এখানে সবচেয়ে বড় যে দুর্বলতা, সেটি হলো আমাদের শিক্ষার কোনো দর্শন আমরা এখন পর্যন্ত সেট করতে পারিনি। পৃথিবীর সব উন্নত দেশগুলো যারা একটা সভ্য পর্যায়ে পৌঁছে গেছে, তারা সবাই কিন্তু একটা শিক্ষা দর্শনের ভিত্তিতে কাজ করে, এবং ওই শিক্ষার দর্শনটা আমরা সেট আপ দিতে পারিনি বলেই আমাদের শিক্ষাক্রমে কিন্তু সেই দর্শনের কোনো প্রতিফলন থাকছে না। আর সেই শিক্ষাক্রমে যখন প্রতিফলন হচ্ছে না বলে বারবার পরিবর্তন হচ্ছে, তখন তার প্রভাবটা কিন্তু পাঠ্যপুস্তকে যে পড়ছে। আর পাঠ্যপুস্তক যখন বারবার পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু আমাদের শ্রেণীকক্ষের রূপ পরিবর্তন হচ্ছে। এবং শ্রেণীকক্ষের যে শিক্ষকটি, ধরেন আমরা এখন যে সমস্ত শিক্ষককে দিয়ে এই যে নতুন শিক্ষাক্রমটি পরিচালনা করছি, বা শিক্ষার্থীদের কাছে আমরা যে পাঠ্যপুস্তকটি পৌঁছে দিয়েছি, সেখানে দেখবেন যে পরিবর্তন হতে হতে এমন কিছু বিষয় এসছে যেগুলো নিয়ে অনেক হালকা ধাঁচের লেখা বলে আমরা মনে করি। এই কন্টেন্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন শিক্ষার্থীর মনোজগৎ গঠনের ক্ষেত্রে, একজন শিক্ষকের মানসিক গঠন, আমার হৃদয়ে গেঁথে যাবে, সারা জীবন মনে থাকবে। এক্স্যাক্টলি। এবং সেইখানেও সেই মোটিভটা, অর্থাৎ আমার দর্শনটা কি, সেই দর্শন অনুযায়ী কিন্তু আমার ওই কন্টেন্টটা সিলেক্ট হবার কথা। কিন্তু আমাদের এখানে এই যে কন্টেন্টটা সিলেক্ট করছে, তার ভিত্তি কি? কোনো দর্শনগত ভিত্তি আমাদের এই শিক্ষা ব্যবস্থায় নাই, যে কারণে এই কন্টেন্টগুলোর যে গুণগত মান, সেই গুণগত মানও কিন্তু জাস্টিফাই করবার কোনো ক্রাইটেরিয়া আমাদের কাছে নাই। এবং সেই ক্রাইটেরিয়া না থাকবার কারণে কিন্তু এর মান ধীরে ধীরে অন্তত উঁচুর দিকে যাচ্ছে, সেটা বলা যাবে না। এবং আরও যে সর্বনাশা যে বিষয়গুলো ঘটে, যেটা আসছে, সেটি হলো এই যে গুগল ট্রান্সলেটর, এই যে আমরা নানা সময় আলোচনা এসেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। একটা পাঠ্যপুস্তকের যে সমস্ত কন্টেন্ট থাকবে, সেগুলো মৌলিক বিষয়গুলো যতটা রাখা যায়, ততই আমাদের শিক্ষার্থীদের জন্য মঙ্গল, ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে তাদের জন্য এটা মঙ্গল বয়ে নিয়ে আসবে, এবং শিক্ষকদের জন্য মঙ্গল হবে। অধ্যাপক ডক্টর আব্দুল সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসে গেছি। যেটা বললেন যে শিক্ষার যে দর্শনটা, সেই দর্শনটা আমাদেরকে ঠিক রেখে কন্টেন্ট নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে, মানসম্মত শিক্ষা শিক্ষার্থীদের দেওয়ার জন্য। আর যে ভুল নিয়ে আমরা যে কথা বললাম, সেই ভুল স্বাভাবিক প্রক্রিয়ায় কিছু ভুল থাকতেই পারে, কিন্তু সেটা সংশোধনের পরও যদি আরও ভুল থেকে যায়, সেটা আমাদের জন্য, জাতির জন্য সত্যি একটু দুঃখজনক, কষ্টদায়ক। তো আমরা চাই যে এই ভুল থেকে শুধরে গিয়ে আগামীতে আমরা একদম পরিপূর্ণ এবং নির্ভুল একটি পাঠ্যপুস্তক আমরা পেতে চাই। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।